একজন আদর্শবান মানুষের কাছে তার পোশাক বা ইউনিফর্ম কেবল একটি কাপড় নয়, বরং এটি দায়িত্ব ও সম্মানের প্রতীক। কিন্তু যখন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায় এবং ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সাধারণ মানুষের ওপর পৈশাচিক আনন্দ খুঁজে পায়, তখন প্রকৃতির বিচার অনিবার্য হয়ে ওঠে। আজকের এই কাহিনীটি সেই অহংকারী ক্ষমতার দম্ভ চূর্ণ হওয়ার এবং সত্যের জয়ের এক জীবন্ত দলিল, যেখানে একজন অকুতভয় নারী অফিসারের সাহসিকতা এবং একটি বাহিনীর একাত্মতা বুঝিয়ে দেয় যে অন্যায় সাময়িক হলেও ন্যায় চিরস্থায়ী। চলুন দেখা যাক কিভাবে একজন দুর্নীতিবাজ কর্মকর্তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এমন ইন্সপেক্টর আমাদের দেশের জন্য কলঙ্ক, যারা অসহায় গরিব মানুষের ওপর অত্যাচার চালায় এবং অন্য কোনো ঊর্ধ্বধারী কর্মীর সম্মান দিতে জানে না। ওহে ইন্সপেক্টর আরিয়ান, তুমি হয়তো জানো না যে আমার কমান্ডো ইউনিটের সদস্যরা যদি তোমার এই হীন কর্মকাণ্ডের খবর পায়, তবে তারা তোমাকে কিছুতেই আস্ত রাখবে না। এই উন্মাদ মেয়ে, এটা আমার এমন এক গোপন আস্তানা, যার অবস্থান সম্পর্কে জানতে হলে তোমার ইউনিটের লোকেদের পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। পাগল আমি নই ইন্সপেক্টর, আসল পাগল তো তুমি। মাত্র 1 ঘন্টার ব্যবধানে আমার ইউনিটের চৌকস সদস্যরা তোমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে, এটা তুমি লিখে রেখো। যদি সত্যিই তোমার সেই কমান্ডোরা আমার এই গোপন ডেরা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, তবে আমি নিজের মুখে চুনকালি মেখে গাধার পিঠে চড়ে সারা শহর প্রদক্ষিণ করব। ঠিক আছে তাহলে ইন্সপেক্টর আরিয়ান, নিজের মুখে কালি মাখার জন্য তৈরি হয়ে যাও। ঘড়ির কাঁটায় ঠিক 1 ঘন্টা পরেই আমার বাহিনীর লোক এখানে হাজির হবে। চলো হে ভাইসব, আমরা তবে বাহিনীর লোকেদের জন্য একটু অপেক্ষা করি। 1 ঘন্টার মধ্যেই যেহেতু তারা আসছে, তাই মেহমানদারির জন্য তো কিছুটা আয়োজন আমাদের করতেই হয়, তাই না? আরে স্যার, অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু সেই কমান্ডোদের তো দেখা নেই। মনে হচ্ছে তারা আমাদের নাম শুনেই ভয় পেয়ে গেছে। আরে স্যার, মনে হচ্ছে বাহিনীর লোক চলেই এসেছে। ওই দেখো, আকাশে তাদের হেলিকপ্টার দেখা যাচ্ছে। এখন আমাদের কি হবে স্যার? কি হলো ইন্সপেক্টর, এখন কি খুব ভয় লাগছে? এখন কেন তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না? তোমার শরীর দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই মেয়ে, এখনকার মতো আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে রেখো, আমি আবার আসব এবং তোমার ওপর এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়ব। স্যার, ওসব কথা ছাড়ুন আর জলদি পালান। বাহিনীর লোক একদম কাছে চলে এসেছে। যদি তাদের হাতে আমরা ধরা পড়ি, তবে তারা আমাদের জীবন শেষ করে দেবে। স্যার, আজকের পুরো দিনটাই যেন বৃথা গেল। না পারলাম কোনো গাড়ির কেস দিতে, আর না বড় কোনো লোক আমাদের ফাঁদে পা দিল। পকেটটা একদম খালি পড়ে আছে। ঠিকই বলেছ কাশেম, এমনিতে তো থানায় বসে বসে মাছি মারতে হয়, তার চেয়ে চলো এখান থেকেই কিছু উপরি কামাই করে তবেই ফিরি। স্যার, আমার মনে হয় সামনের ওই নির্জন মোড়টাতে নাকা চেকিং বসানো বুদ্ধিমানের কাজ হবে। ওদিক দিয়ে প্রায়ই অন্য শহরের গাড়িগুলো শর্টকাট রাস্তা হিসেবে যাতায়াত করে। যদি আমরা ওখানে তল্লাশি শুরু করি, তবে গাড়ির তেলের খরচের পাশাপাশি আমাদের চা নাস্তার ভালো টাকাও উঠে আসবে। আরে কাশেম, একটু ধৈর্য ধরতে শেখো। বাঘ যখন শিকারে বের হয়, তখন সে খালি হাতে ফেরে না, কিছু না কিছু শিকার করেই ফেরে। আজ সকাল থেকেই আমার ডান চোখটা লাফাচ্ছে। মনে হচ্ছে আজ বড় কোনো শিকার আমাদের জালে আটকা পড়বে। আরে কাশেম, গাড়িটা ওই বড় গাছটার নিচে আড়ালে রাখো। তারপর দেখো ইন্সপেক্টর আরিয়ানের জাদু আর টাকার বৃষ্টি কিভাবে শুরু হয়। আজ আমরা আসল চেকিং করব। আজ কারো কাগজ দেখব না, শুধু চেহারা দেখে বুঝব কার থেকে কত টাকা আদায় করা সম্ভব। ক্যাপ্টেন, মায়া ম্যাডাম, কর্নেল সাহেব আপনাকে জরুরি তলব করেছেন। একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আপনি 1 ঘন্টার মধ্যে ক্যাম্পে পৌঁছে যান। ঠিক আছে স্যার, আমি এখনই বাসা থেকে বেরোচ্ছি। আশা করছি 1 ঘন্টার মধ্যেই আমি আর্মি ক্যাম্পে পৌঁছে যাব। ঠিক আছে মা, আমি তবে আসছি। আমাকে খুব জরুরি প্রয়োজনে ডাকা হয়েছে। ঠিক আছে মা, সাবধানে যাও আর নিজের দিকে খেয়াল রেখো। আরে, রাস্তার সামনে তো ভয়াবহ জ্যাম। এভাবে চললে তো আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো না। আমাকে অবশ্যই কোনো শর্টকাট রাস্তা বেছে নিতে হবে। গুগল ম্যাপ তো দেখাচ্ছে যে এটাই সেই শর্টকাট রাস্তা। ঠিক আছে, সামনে গিয়েই দেখা যাক। সাহেব, 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনও একটা বলদও আমাদের ফাঁদে আটকা পড়ল না। মনে হচ্ছে আজ খালি হাতেই ফিরতে হবে। আরে বুড়ো মিয়া, তুমি বিদায় হও তো, তোমার কাছে আছেই বাকি যা আমরা কেড়ে নেব। জলদি রাস্তা ছাড়ো। স্যার, আজ তো কোনো শিকারই জুটল না, এখন আমরা কি করব? আরে কাশেম, শিকার নিজে থেকে আসে না, শিকারকে কৌশলে ফাঁসাতে হয়। স্যার, একটা শিকার আসছে। একটা লোক মোটরসাইকেলে একা আসছে, আর একা মানুষকে ভয় দেখানো তো আমাদের জন্য সবচেয়ে সহজ কাজ। আরে তুমি এত গতিতে কোথায় যাচ্ছ?
তোমার চোখে কি পুলিশ পড়ে না? আমরা কতক্ষণ ধরে এই তপ্ত রোডে দাঁড়িয়ে আছি তা কি দেখতে পাচ্ছ না? হুজুর, আমি তো মোটেও গতিতে চালাচ্ছিলাম না, আমি খুব ধীরে সুস্থেই আসছিলাম। আপনাদের হয়তো কোনো ভুল হয়েছে। নিজের এই বাজে বকবক বন্ধ করো। সামান্য এই গোয়ালা হয়ে তুমি এখন আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? আচ্ছা শোনো, বেশি কথা বলো না, তোমার বাইকের বড় জরিমানা হবে। জলদি 1000 টাকা বের করো আর এখান থেকে বিদে হও। স্যার, আমার কাছে এত টাকা নেই। আমি একজন গরিব দুধ বিক্রেতা, দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার। আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়েই যাই, আগে তো কখনো কেউ জরিমানা করেনি, অথচ আজ আপনি বলছেন আমার চালান হবে। আগে তুমি এজন্য বেঁচে যেতে, কারণ তুমি লুকিয়ে লুকিয়ে যেতে। আজ তুমি আমাদের চোখে ধরা পড়েছ। যা বলেছি সেটা করো, না হলে ফল ভালো হবে না। আমি এখানে তোমার ভাষণ শোনার জন্য দাঁড়িয়ে নেই। খুব গরম লাগছে, জলদি টাকা বের করো আর এখান থেকে পালাও। স্যার, আমি কোনো টাকা দেব না। এই টাকা যদি আপনাকে দিয়ে দিই, তবে বাড়ি গিয়ে আমার বাচ্চাদের মুখে কি খাবার তুলো দেব? ও আচ্ছা, তো এভাবে তুমি সোজা পথে মানবে না। বলো, টাকা দেবে না? টাকা দেবে না? ইন্সপেক্টর আরিয়ানের সামনে কথা বলার স্পর্ধা তোমার হয় কি করে? স্যার, আমাকে ক্ষমা করুন, আমি টাকা দিচ্ছি, এই নিন। আমার কাছে যা সম্বল ছিল সব এই পুলিশরা কেড়ে দিল। এখন আমি বাড়ি গিয়ে আমার সন্তানদের কি খাওয়াবো? আরে স্যার, এভাবে যদি কেবল ছোটখাটো চুনোপুটি জুটতে থাকে, তবে আমাদের রাজকীয় নাস্তার খরচ উঠবে কিভাবে? আরে কাসেম, শুধু দেখতে থাকো, মাত্র তো ছোট মাছ জালে উঠেছে, বড় বড় রাঘব বোয়ালো জালে আটকা পড়বে। তুমি শুধু রাস্তার দিকে কড়া নজর রাখো। স্যার, ওই দেখুন, দূর থেকে একটা বড় গাড়ি আসছে, মনে হচ্ছে ওটা আর্মির জিপ। আমাদের কি ওটা থামানো উচিত হবে? জয় হিন্দ, ইন্সপেক্টর। কি ব্যাপার, আপনারা আমার পথ আটকালেন কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সবকিছুই ঠিক আছে। এখন দয়া করে আমাদের বলুন যে আপনি কোন জেলা থেকে এখানে এসেছেন আর কোথায় যাচ্ছেন। ইন্সপেক্টর, তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? তুমি একজন সামরিক কর্মকর্তাকে জিজ্ঞেস করছো যে সে কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে? এই দেশটা আমাদের সবার, আর এ দেশের প্রতিটা ইঞ্চি মাটির ওপর আমাদের অধিকার আছে। এখন কি নিজের দেশে চলাফেরা করতেও তোমাদের অনুমতি নিতে হবে? আরে ম্যাডাম, আমাদের হাতে এত সময় নেই যে আপনার এই লম্বা লম্বা দেশভক্তি শুনব। এটা আমাদের দায়িত্ব। জলদি বলুন, আপনি কোন জেলা থেকে এসেছেন? আরে ইন্সপেক্টর, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পারছো তুমি কাকে প্রশ্ন করছো? আমি একজন আর্মি অফিসার। দেখুন ম্যাডাম, আমাদের এই দেশের বুলি শোনাবেন না। আমাদের ডিউটি আমাদের করতে দিন। আর এই ম্যাডাম, নিজের লিমিটের মধ্যে থাকুন। আমাকে বোঝানোর দরকার নেই যে আমি কি করব আর কি করব না। ইন্সপেক্টর, আমি খুব ভালো করেই জানি তুমি কোন অসৎ উদ্দেশ্যে এই নির্জন পথে দাঁড়িয়ে আছো। লজ্জা হওয়া উচিত তোমার। ঘুষের টাকাই কি তোমার সংসার চলে? তোমার মতো কিছু লোভী পুলিশ অফিসারের কারণে আজ পুরো পুলিশ বিভাগ লজ্জিত। ধিক্কার জানাই তোমাকে। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাকে ঘুষখোর বলছো? ইন্সপেক্টর, তোমার সাহস তো কম নয় যে তুমি একজন আর্মি অফিসারের গায়ে হাত তুললে? আরে কাসেম, ধরো এই পাগল আর্মি অফিসারকে। ও আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে। একে আমাদের গোপন ডেরায় নিয়ে চলো। তোমরা এটা ঠিক করছো না, আমাকে ছেড়ে দাও। মিস্টার আরিয়েন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা করে তুমি নিজের বিপদ ডেকে আনছ। আমাকে মুক্তি দাও। আরে, আজ তুমি বুঝবে একজন ইন্সপেক্টরের গায়ে হাত দেওয়ার পরিণাম কি হয়। শুধু দেখতে থাকো তোমার সাথে আজ আমি কি করি। ইন্সপেক্টর, আমাকে যেতে দাও। এটা তোমার জন্য চরম মূল্য দিতে হবে। অনেক হয়েছে ফালতু কথা। একে গভীর জঙ্গলের মাঝখানে নিয়ে চলো। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কাশেম, এই আর্মি ম্যাডামকে ওই বড় গাছটার সাথে শক্ত করে বেঁধে ফেলো। ইন্সপেক্টর, তুমি আমাকে আইন মোতাবেক থানায় না নিয়ে এই নির্জন জঙ্গলে কেন নিয়ে এলে? আরে আর্মি ম্যাডাম, তুমি কি ভেবেছিলে আমি এতই বোকা যে তোমাকে সোজা থানায় নিয়ে যাব? আমি আইন সম্পর্কে তোমার চেয়ে কম জানি না। ম্যাডাম, এটা আমাদের অন্ধকার জগতের সাম্রাজ্য। আমরা যত গোপন অপরাধ করি তার সব কর্মকাণ্ড এখানেই সারি। ম্যাডাম, আমি মোটেও পাগল নই যে তোমাকে পুলিশের বড় কর্তাদের কাছে নিয়ে যাব। আমি জানি যদি তোমাকে থানায় নিয়ে যেতাম তবে আমি নিজেই বিপদে পড়তাম। ইন্সপেক্টর, তুমি যা করছো তা পুরোপুরি বেআইনি। আইনের প্রতি সম্মান দেখাও আর আমাকে মুক্ত করো। আরে কিসের আইনের কথা বলছো তুমি? এখানে আইন তো আমি নিজেই, আর আমি যে নিয়ম তৈরি করি সেটাই এই এলাকার আইন হিসেবে গণ্য হয়। ও ইন্সপেক্টর, তুমি হয়তো জানো না যে আমার কমান্ডো ইউনিটের সদস্যরা যদি তোমার এই হীন কর্মকাণ্ডের খবর পায় তবে তারা তোমাকে কিছুতেই আস্ত রাখবে না। এই উন্মাদ মেয়ে, এটা আমার এমন এক গোপন আস্তানা যার অবস্থান সম্পর্কে জানতে হলে তোমার ইউনিটের লোকেদের পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। পাগল আমি নই ইন্সপেক্টর, আসল পাগল তো তুমি।
মাত্র 1 ঘন্টার ব্যবধানে আমার ইউনিটের চৌকস সদস্যরা তোমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে, এটা তুমি লিখে রেখো। যদি সত্যিই তোমার সেই কমান্ডোরা আমার এই গোপন ডেরা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, তবে আমি নিজের মুখে চুনকালি মেখে গাধার পিঠে চড়ে সারা শহর প্রদক্ষিণ করব। ঠিক আছে তাহলে, ইন্সপেক্টর আরিয়ান, নিজের মুখে কালি মাখার জন্য তৈরি হয়ে যাও। ঘড়ির কাঁটায় ঠিক 1 ঘন্টা পরেই আমার বাহিনীর লোক এখানে হাজির হবে। চলো ভাই সব, আমরা তবে বাহিনীর লোকেদের জন্য একটু অপেক্ষা করি। 1 ঘন্টার মধ্যেই যেহেতু তারা আসছে, তাই মেহমানদারির জন্য তো কিছুটা আয়োজন আমাদের করতেই হয়, তাই না? আরে স্যার, অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু সেই কমান্ডোদের তো দেখা নেই। মনে হচ্ছে তারা আমাদের নাম শুনেই ভয় পেয়ে গেছে। আরে কাশেম, ওই বাহিনীর বাপও আমাদের এই আস্তানার খোঁজ পাবে না। চলো ঝুপড়ির ভেতরে গিয়ে বসি, এখানে অসহ্য গরম। আরে স্যার, আজ তো চরম একটা ব্যাপার হলো। কিন্তু স্যার, ওই আর্মি ম্যাডাম কি এই কাঠফাটা রোদে ওভাবেই বাইরে দাঁড়িয়ে থাকবে? আরে, ও আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, ওকে ওভাবেই রোদে পুড়তে দাও, এটাই ওর পাওনা শাস্তি। তুমি শুধু আনন্দ করো। আরে, এটা তো ইন্ডিয়ান আর্মির জিপ গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। আমার মনে হয় আমাদের অবিলম্বে আর্মি ক্যাম্পে এই খবরটা দেওয়া উচিত। জয় হিন্দ, আর্মি ক্যাম্প থেকে জওয়ান বিক্রম বলছি। বলুন সাহেব, কি ব্যাপার? স্যার, আমাদের গ্রামের রাস্তার নির্জন মোড়ে একটা আর্মির গাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো অফিসারকে দেখা যাচ্ছে না। স্যার, আমার কাছে একটা ফোন এসেছে। একজন গ্রামবাসী জানিয়েছে যে একটি আর্মি জিপ একা রাস্তায় পড়ে আছে। আমার কেন যেন মনে হচ্ছে ওটা ক্যাপ্টেন মায়া ম্যাডামের গাড়ি, কারণ তিনি ওই গাড়িটি নিয়েই বের হয়েছিলেন। স্যার, এমনটা কিভাবে সম্ভব? ক্যাপ্টেন মায়া ম্যাডাম গাড়ি একা ফেলে এভাবে কোথায় যেতে পারেন? বিক্রম, আমি জানি ক্যাপ্টেন মায়া ম্যাডাম কখনোই এমনটা করবেন না। 1 ঘন্টার মধ্যে ওনার এখানে পৌঁছানোর কথা ছিল। নিশ্চয়ই তিনি বড় কোনো বিপদে পড়েছেন। তুমি দ্রুত গাড়ি বের করো, আমরা এক্ষুনি সেখানে গিয়ে তল্লাশি চালাব। এটা তো ক্যাপ্টেন মায়া ম্যাডামেরই জিপ, কিন্তু তিনি গেলেন কোথায়? এটা কিভাবে হতে পারে? স্যার, কিছুক্ষণ আগে এখানে কয়েকজন পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল এবং তারা একজন আর্মি অফিসারকে জোর করে তাদের গাড়িতে তুলে এই পাশ দিয়ে নিয়ে গেছে। আমি নিজ চোখে দেখেছি। জওয়ানরা, সময় নষ্ট করো না, গাড়ি দ্রুত চালাও, আমাদের এক্ষুনি স্থানীয় থানায় যেতে হবে। ডিএম সাহেব, আপনার প্রশাসনের ওপর আমাদের খুব ভরসা ছিল, কিন্তু আপনারা আমাদেরই একজন অফিসারকে গ্রেফতার করে আনলেন। অফিসার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমাদের থানায় কোনো আর্মি অফিসারকে গ্রেফতার করে আনা হয়নি। ডিএম সাহেব, প্রত্যক্ষদর্শী একজন গ্রামবাসী নিজের চোখে দেখেছেন যে একজন পুলিশ ইন্সপেক্টর আমাদের আর্মি ম্যাডামকে তুলে নিয়ে গেছে। ডিএম সাহেব, আমরা শুধু আপনাকে শিষ্টাচার রক্ষার্থে জানাতে এসেছিলাম। আমাদের অফিসারকে আমরা নিজেই খুঁজে বের করব। তখন আপনি আবার মাঝখানে বাধা দিতে আসবেন না। অফিসার, যদি আমার কোনো লোক এমন জঘন্য কাজ করে থাকে, তবে আপনারা যা খুশি করতে পারেন, আমি হস্তক্ষেপ করব না। জওয়ানরা, ক্যাপ্টেন মায়া ম্যাডামকে একজন পুলিশ অফিসার তুলে নিয়ে গেছে। আমি ঠিক 1 ঘন্টার মধ্যে মায়া ম্যাডামকে ক্যাম্পে দেখতে চাই। সিপাহী, ক্যাপ্টেন মায়া ম্যাডামের লোকেশন কি শনাক্ত করা গেছে? জি হ্যাঁ স্যার, ওনার জিপিএস লোকেশন একটি গভীর জঙ্গলের ভেতর থেকে আসছে। বিক্রম, ক্যাপ্টেন মায়া ম্যাডাম এখন মহাবিপদে ওই জঙ্গলের ভেতর আছেন। আমি তোমাকে মাত্র 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে আমার মায়া ম্যাডামকে সুস্থ অবস্থায় চাই। আরে স্যার, মনে হচ্ছে বাহিনীর লোক চলেই এসেছে। ওই দেখো, আকাশে তাদের হেলিকপ্টার দেখা যাচ্ছে। এখন আমাদের কি হবে স্যার? ওই দেখো ইন্সপেক্টর, চলে এসেছে তোমার জম। আমি বলেছিলাম না, তারা ঠিকই পৌঁছে যাবে। এখন বলো কি করবে? কি হলো ইন্সপেক্টর, এখন কি খুব ভয় লাগছে? এখন কেন তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না? তোমার শরীর দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই মেয়ে, এখনকার মতো আমি পালাচ্ছি ঠিকই, কিন্তু মনে রেখো আমি আবার ফিরে আসব এবং তোমার থেকে এই অপমানের বদলা নেব। স্যার, স্যার জলদি পালান, বাহিনীর লোক একদম কাছে চলে এসেছে। যদি তাদের হাতে আমরা ধরা পড়ি, তবে তারা আমাদের জীবন শেষ করে দেবে। কম অন বয়েজ, জলদি আসো। জওয়ানরা, ভালো করে লক্ষ্য করো, এটাই সেই অপরাধী ইন্সপেক্টর। সাবধানে এগো, চারপাশ ভালো করে তল্লাশি করো। স্যার, ওই দেখুন ওখানে ক্যাপ্টেন মায়া ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? স্যার, আমাকে পরে দেখুন, আগে ওই দুর্নীতিবাজ ইন্সপেক্টর আরিয়ানকে ধরুন। ও জঙ্গলের অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করছে। ইন্সপেক্টর আরিয়ান, ওখানেই থেমে যাও, না হলে তোমার পরিণাম ভালো হবে না। যেখানে আছো সেখানেই স্থির থাকো। কি হলো ইন্সপেক্টর আরিয়ান, এখন পালাচ্ছ কেন? তুমি না বাহিনীর লোকেদের জন্য আয়োজন করছিলে? ভয় পেয়ে গেছ বুঝি? ম্যাডাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাদের দিক থেকে এক চরম ভুল হয়ে গেছে। তুমিই তো বলেছিলে
যে যদি বাহিনীর লোক চলে আসে তবে নিজের মুখ কালো করে গাধার পিঠে চড়ে পুরো শহর ঘুরবে। জওয়ানরা, নিয়ে চলো একে শহরের প্রাণকেন্দ্রে। আজ এই অপরাধীর শেষ ইচ্ছা পূর্ণ করা হোক। এমন ইন্সপেক্টর আমাদের দেশের জন্য কলঙ্ক, যারা অসহায় গরিব মানুষের ওপর অত্যাচার চালায় এবং অন্য কোনো উর্দিধারী কর্মীর সম্মান দিতে জানে না। এই ইন্সপেক্টরের কপালে এটাই হওয়ার কথা ছিল। সে গরিব মানুষদের ওপর দীর্ঘকাল ধরে জুলুম করে আসছিল। আজ সে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে। বন্ধুরা, এই কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক এবং এর সাথে বাস্তব কোনো ঘটনার কোনো মিল নেই। এটি শুধুমাত্র জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেল বাংলা মায়া ভয়েসকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের অনুভূতি। এই ভিডিওতে কোনো দেশ বা কোনো নির্দিষ্ট থানাকে উদ্দেশ্য করা হয়নি। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জুলুম এবং ক্ষমতার দম্ভ সবসময় অস্থায়ী হয়। ইনসাফের পথেই শেষ পর্যন্ত সত্যের বিজয় ঘটে। নেতৃত্বের সঠিক সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরই পারে ন্যায় বিচার সুনিশ্চিত করতে। আমাদের সব বাহিনী, যেমন পুলিশ ও আর্মি, আমাদের গর্ব। তারা দিনরাত আমাদের সুরক্ষায় নিয়োজিত থাকে। বিশেষ করে আমাদের জওয়ানরা, যারা সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারি। যদি কাহিনীটি ভালো লাগে তবে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।